একটি ইতিহাসের সমাপ্তি ঘটল আজ। একটি বর্ণাঢ্য জীবন, একটি আপোষহীন লড়াই এবং বাংলাদেশের রাজনীতির দীর্ঘ এক পাহারাদার আজ চিরবিদায় নিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৃহবধূর জীবন ছেড়ে ১৯৮১ সালের ৩০ মের পর উত্তাল এক সময় রাজপথে নেমেছিলেন তিনি। এরপর এরশাদ বিরোধী দীর্ঘ ৯ বছরের আন্দোলন থেকে শুরু করে ৩বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন। সব মিলিয়ে বাংলাদেশের বিগত ৪ দশকের রাজনীতির গতিপথ নির্ধারিত হয়েছে যার হাতের ছোঁয়ায়, তিনি বেগম খালেদা জিয়া। কারাগার, মামলা, অসুস্থতা এবং এক নিঃসঙ্গ লড়াই শেষে আজ তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। তবে রেখে গেছেন এক বিশাল রাজনৈতিক উত্তরাধিকার এবং কোটি মানুষের সমর্থন। তিনি কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন এক অদম্য সাহসের প্রতীক। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘ লড়াইয়ের আপোষহীন নাম বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে আজ বাংলাদেশের আকাশ বিষণ্ণতার ছায়ায় ঢেকে গেছে। গৃহবধূ থেকে রাজপথ, আর রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনা, এই যাত্রা ছিল কণ্টকাকীর্ণ। ১৯৮২ সালের রাজনীতির হাল ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির অকুতভয় সেনানী। ৯০-এর গণঅভ্যুত্থানের পর জনগণের রায়ে ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সারা দেশে তিনি পরিচিত ছিলেন দেশনেত্রী হিসেবে। জেল, জুলুম, অন্তরীণ দশা কিংবা ব্যক্তিজীবনের চরম বিয়োগ ব্যথা কোনো কিছুই তাকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। গণতন্ত্রের প্রশ্নে তার অনমনীয় মনোভাব তাকে এনে দিয়েছিল আপোষহীন উপাধি। নারী শিক্ষা প্রসার, গ্রামীণ উন্নয়ন এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন প্রহরী। তার অভাব বাংলাদেশের রাজনীতিতে এক অপরিণীয় শূন্যতার সৃষ্টি করল। ইতিহাসের পাতায় তিনি অমর থাকবেন তার লড়াই আর ত্যাগের মহিমায়। বিদায় হে গণতন্ত্রের মানসকন্যা, আপনার স্মৃতি বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে। দর্শক, আজ গ্রিন টিভির বার্তা প্রধান মাহমুদুল হাসান আছেন আমাদের সাথে। আমরা তার সাথে খালেদা জিয়াকে নিয়ে কিছু কথা বলবো। মাহমুদ ভাই, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতার সুবাদে খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন। খালেদা জিয়াকে আমরা জানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। মুসলিম দেশগুলোর মধ্যে তিনি দ্বিতীয় সরকার প্রধান ছিলেন। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার যে অবদান, সেটা আপনি কিভাবে দেখেছেন, কতটা দেখেছেন? আজকে ৩০ ডিসেম্বর আসলেই আজকে একটা শোকাবহ দিন বাংলাদেশের জন্য। কারণ আপনি একটু আগে বলেছিলেন যে উনি ছিলেন গণতন্ত্রের পাহারাদার। সত্যি উনি গত ৪৪ বছর যাবৎ বাংলাদেশের গণতন্ত্রে যে গণতন্ত্র রক্ষা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সংগ্রাম করে গেছেন। এজন্য উনি দেশকে ভালোবেসেছেন। দেশের উনি দেশমাতা হিসাবে, গণতন্ত্রের মা হিসাবে পরিচিত হয়েছেন। উনি দেশের নেত্রী হিসেবে পরিচিত হয়েছেন। উনার মানে চলে যাওয়া বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি স্বাভাবিক মানে মানুষ চলে যায়, কিন্তু উনার শূন্যস্থান কখনোই বাংলাদেশের রাজনীতিতে পূরণ হবে না। বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, আমি বলবো যে দক্ষিণ এশীয় রাজনীতিতে খালেদা জিয়ার যে অবদান ছিলেন, সেই অবদানও কখনো পূরণ হবে না। কারণ উনি, আপনারা নিশ্চয়ই জানেন যে উনি একজন সামান্য গৃহবধূ। ওনাকে বিদেশি মিডিয়া একসময় বলেছিল লাজক গৃহবধূ। সেই জায়গা থেকে উনি এসেছেন, বাংলাদেশের একক নেতৃত্বে চলে এসেছিলেন। শুধু মানুষের ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু আসলে একটা একটা অসাধারণ ব্যাপার ছিল বাংলাদেশের মানুষের জন্য। উনি দেখেন যে উনি উনাকে নানাভাবে ১৯৮১ সালে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করার পর, তারপর উনি রাজনীতিতে আসবেন এমন কোনো বিষয় ছিল না। তারপর উনি ৮৪ সালে প্রথম রাজনীতিতে আসেন। ৮৩ সালেই রাজনীতিতে প্রবেশ করেন। কিন্তু তার আগে তারপর ৮৪ সালে উনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং
আজ পর্যন্ত প্রথমবারই উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত উনি যখন সর্বশেষ কাউন্সিলে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন এবং ওনার সমকক্ষ রাজনীতিক বাংলাদেশে আমি বলবো যে অতীতেও খুব একটা হয়েছে বলে আমার মনে হয় না এবং আগামীতে আসবেন, কে আসবেন, কিভাবে আসবেন। কিন্তু এই সংগ্রাম একটা মানুষের জীবনে মানে সংগ্রাম সংগ্রাম এবং সংগ্রাম এইভাবে একটা নারী কিভাবে একটা দেশকে এই পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা মানে বড় উদাহরণ খালেদা জিয়া। আপনি জানেন যে আমি আমার মানে পেশাগত জীবনের অধিকাংশ সময়ই আমি বিএনপি এবং খালেদা জিয়ার সংবাদ সংগ্রহ করেছি এবং ওনাকে অনেক কাছ থেকে দেখেছি, অনেক কথা বলার সুযোগ হয়েছে, অনেকবার ওনার সফরসঙ্গী হয়েছি। তো উনার আসলে উনাকে যতদূর আমরা দেখেছি, মানুষ যত দূর থেকে দেখে, কাছে গেলে একটা সত্যিকার একটা মোমের মানুষ উনি কাছে গেলে আপনাকে মানে আমাদের সাথে যখন কথা হতো, ওনাকে ব্যক্তিগত পর্যায়ে যখন কথা হয়েছে, উনি ওনার প্লেট থেকে আমাদেরকে আপ্যায়ন করেছেন। উনি আমাদেরকে ঈদের সময় আমরা দেখা করতে গিয়েছি, আমাদের জিজ্ঞেস করছেন ফ্যামিলি কেমন আছে, বাচ্চারা কেমন আছে। হয়তো উনি আমার বাচ্চাকে চিনেন না, জিজ্ঞেস করেছেন। এই যে এই বিষয়গুলি তো একটা মানে সরকার প্রধান কিংবা একজন উচ্চ পর্যায়ের মানুষ, এই পর্যায়ের মানুষের হওয়া এটা প্রয়োজন ছিল না, কিন্তু উনি কাজগুলি করেছেন। আমরা কোথাও গেলে উনি খবর নিয়েছেন আমরা খেয়েছি কিনা, আমরা আমাদের থাকার জায়গাটা ঠিকমতো হয়েছে কিনা, উনি ওনার স্টাফদের নিয়ে খবর নিয়েছেন এবং আমরা রেডি হয়েছি কিনা, ওনার সাথে আমরা বহরে যাব, এই বিষয়গুলি উনি এনশিওর করেছেন। এই নানা বিষয়গুলি আসলে এর হয়েছে। আবার ওনার যে সংগ্রামী জীবন, এই সংগ্রামী জীবন দেখেন উনি কিন্তু খুব মানে সুখের রাজনীতির মধ্যে দিয়ে আসেননি। উনি এসেছেন প্রথমেই উনি যখন ৮৪ সালে এসেছেন তখন স্বৈরাচার এরশাদের সামরিক শাসন চলে এবং বারবার বিএনপিকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। শুধুমাত্র খালেদা জিয়াকে কেন্দ্র করে দলটা টিকিয়েছিল এবং উনি বারবার ওনার দল থেকে অসংখ্য নেতাকর্মী চলে গিয়েছে, কিন্তু দল কখনো ভেঙে যায়নি। উনি দলকে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কথা বলেছেন, দেখেছেন, মানুষের সাথে কথা বলেছেন। আজকে শহীদ জিয়াউর রহমান বিএনপিকে ৭৮ সালে প্রতিষ্ঠিত করেছিলেন বটে, কিন্তু বিএনপিকে রাজনৈতিকভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া সেই কাজটা করেছেন বেগম খালেদা জিয়া গত ১৯৮৪ থেকে ৯০ সাল পর্যন্ত। এই সময় উনি সারা বাংলাদেশে মানে আনাচে কানাচে গ্রামে গঞ্জে মানুষের মানে বাড়িতে গিয়েছেন, কথা বলেছেন, দলকে সংগঠিত করেছেন। তার রেজাল্ট কিন্তু ১৯৯১ সালে পেয়েছেন এবং ওই সময় উনি আপসীন নেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। কারণ ওই সময় সকল বিরোধী দল এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। আপনারা জানেন যে সব দল মানে বিএনপির নেতৃত্বে ৭ দল ছিল, শেখ হাসিনার নেতৃত্বে ৮ দল ছিল, বাম রাজনৈতিক দলের একটা ৫ দলের জোট ছিল, ইভেন জামাতে ইসলামও ছিল। তারা সবাই ছিল যে আমরা এরশাদের অধীনে নির্বাচনে যাব না, একটা কনসাসনেস ছিল সবার মাঝে। কিন্তু হঠাৎ করেই শেখ হাসিনা এবং জামাতে ইসলামী দুইটা রাজনৈতিক দল নির্বাচনে চলে গেল। খালেদা জিয়া বললেন যে না, আমি যাব না নির্বাচনে, এরশাদের অধীনে কোনো ইলেকশনে আমি অংশগ্রহণ করব না। এবং ওই যে করলেন না, এবং শেষ পর্যন্ত কিন্তু দুইটা সংসদ নির্বাচন হয়েছে, কোনোটা সংসদই মানে মেয়াদ পূর্ণ করতে পারেনি। শুধুমাত্র খালেদা জিয়া নির্বাচন করেননি, নির্বাচনে অংশ নেননি, এই কারণে বাংলাদেশের মানুষ ওই সংসদগুলিকে রান করতে দেওয়া হয়নি, পারেননি। মানে এরশাদ নানাভাবেই চেষ্টা করেছেন, আওয়ামী লীগকে নিয়ে চেষ্টা করেছেন, জামাতকে নিয়ে চেষ্টা করেছেন, আরও কয়েকজনকে নিয়ে দ্বিতীয়বারও চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি। কারণ খালেদা জিয়া একটা প্রতীক হয়ে উঠেছিলেন, গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিলেন ওই ৮০ দশকেই। সেই সময় থেকে খালেদা জিয়া রাজনীতিতে আপনি দেখেন ৯০ সালের এরশাদের পতনের পর ৯১ সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে উনি ৫টি আসনে জয়ী হয়েছেন। পক্ষান্তরে শেখ হাসিনা নির্বাচনে পরাজিত হয়েছেন, উনি ২টি আসনে জিতেছিলেন, সম্ভবত ১টি আসনে জিতেছিলেন, ২টি আসনে পরাজিত হয়েছিলেন। খালেদা জিয়ার জীবনে কখনো রাজনীতিতে একটা আসনে পরাজিত হননি। উনি ৯১ সালে, তারপর ৯৬ সালে এবং ২০০১ সালে ৫টি করে নির্বাচনে জিতেছেন এবং আমি সর্বশেষ ২০০৮ সালে যে নির্বাচন হয়েছে সেইখানে উনি সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করার সুযোগ ছিল, সেখানে ৩টি আসনের নির্বাচনে উনি জয়ী হয়েছে।
আমরা খালেদা জিয়ার সংগ্রামী জীবন আসলে বলে শেষ করা যাবে না। উনার রাজনীতি, উনার উনার উপর যে অত্যাচার নির্যাতন, উনি কখনো কিন্তু আপনি দেখেন উনি কখনো চরমপন্থায় কথা বলতেন না। উনি এই যে উনাকে আপনি জানেন যে বিগত সরকার ফ্যাসিস্ট সরকার যে পালিয়ে চলে গেলেন, সেই সরকার একদম ব্যক্তিগত আক্রোশে বশ তাকে একটা মামলা দিয়ে তাকে মানে কারাগারে নিক্ষেপ করা হলো এবং কারাগারে মানবতার জীবনের মধ্যে উনি ৩ বারের প্রধানমন্ত্রী, তাকে যেভাবে রাখা হয়েছে একটা 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 প্রকোষ্ঠে রাখা হয়েছে। উনি এগুলি নিয়ে উনি কথা বলেননি কিন্তু কখনো। উনি যখন বেরিয়ে মানে যে কারাগার থেকে মুক্ত হলেন এবং সরকারের নির্ভয়াদেশে চিকিৎসাতে আসলেন, কখনোই প্রেসের সামনে কিন্তু কখনো বলেননি। উনি কয়েকবার ৫ আগস্টের পর উনি কয়েকবার কথা বলার সুযোগ হয়েছে জনগণের সাথে, কিন্তু কখনোই বলেননি সরকারের বিরুদ্ধে একটা মানে বিগত সরকারের বিরুদ্ধে একটা বিষোদ্গার করেননি, কোনো ব্যক্তিগত আক্রমণ করেননি। এটাই খালেদা জিয়া আসলে। এইখানেই খালেদা জিয়া সবচেয়ে অতুলনীয় একজন খালেদা জিয়া। এই খালেদা জিয়া আসলে বাংলাদেশে আসবেন কিনা আমি সন্দেহ করি। মানে আমার বিশ্বাস যে এই খালেদা জিয়াকে যারা অনুসরণ করে রাজনীতি করবে ভবিষ্যতে, দেশটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। উনি তারপর ধরেন যে উনার যেসব অ্যাচিভমেন্ট আমরা দেখেছি, উনি দেখেন যে মুক্তিযুদ্ধ নিয়ে উনি একজন উনাকে হুম, মাহমুদ ভাই, আমরা আবারও আপনার কাছে ফিরবো, তবে এই মুহূর্তে আমরা যেতে যাচ্ছি এভার কেয়ার হাসপাতালে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জিহাদ রাহাত। আমরা তার কাছ থেকে এভার কেয়ার হাসপাতালের সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। রাহাত, আপনি তো সেখানে আছেন, সেখানকার এখনকার পরিস্থিতি আমাদের একটু জানাবেন। রাহাত, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? ওখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে একটু জানাবেন? এভার কেয়ারের সামনে জড়ো হতে শুরু করেছেন এবং তারা কিন্তু বেগম জিয়াকে একটিবার বিদায় দেওয়ার জন্য এবং দেখার জন্য কিন্তু সকাল থেকে এভার কেয়ারে অবস্থান করছেন। এর পাশাপাশি কিন্তু যদি আমরা বলে রাখি যে ১৯৮২ সালে গৃহবধূ থেকে দেশনেত্রী হয়ে ওঠার একটি যে বিষয় ছিল, সেটি কিন্তু বেগম খালেদা জিয়া আসলে দেখিয়েছিলেন। তিনি কিন্তু ৩ বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তার রাজনৈতিক যেই ক্যারিয়ার রয়েছে সেটি কিন্তু আমরা ইতোমধ্যেই দেশবাসীর নজরে কিন্তু এসেছে। এর মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন বেগম জিয়ার মৃত্যুতে। তার পাশাপাশি কিন্তু অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে সেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাছাড়া বেগম জিয়ার মৃত্যুতে কিন্তু বাংলাদেশ একজন অভিভাবক হারিয়েছে, এমনটি কিন্তু সাধারণ মানুষদের তরফ থেকে এবং যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে, বলা হচ্ছে বেগম জিয়া ১৯৮২ সালে বিএনপিতে যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু গৃহবধূ থেকে তিনি ৩ বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রীর পরেই কিন্তু তিনি আসলে দীর্ঘ সময় কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। প্রধান উপদেষ্টাও কিন্তু শোক প্রকাশ করেছেন এবং তিনি বলেছিলেন যে রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া ভীষণভাবে সফল একজন মানুষ ছিলেন। তিনি ১৯৯১ এবং ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং ২০০৮ সালে তিনি যে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে কিন্তু তিনি তার নিরস্কর বিজয় হয়েছিল। পাশাপাশি বেগম খালেদা জিয়া যখন যেই আসন থেকে নির্বাচন করেছেন সেসব আসনে তিনি কিন্তু জয়লাভ করেছেন এবং কোনো আসনেই কিন্তু তিনি নির্বাচনে হারেননি। এভার কেয়ারে কিন্তু জনতার ঢল নেমেছে এবং তারা কিন্তু এখানে এসে খালেদা জিয়ার জন্য আহাজারি করছেন। তারা খালেদা জিয়ার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন। এখানে কেউ কেউ খালেদা জিয়ার সাথে কাটানো যে স্মৃতি রয়েছে সেগুলো তুলে ধরছেন এবং তার মৃত্যুতে যে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল আসলে রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে একেবারে রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে সর্বশেষ। রাহাত, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। রাজনীতিতে অনীহা ছিল আপসহীন নেত্রী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু দলের প্রয়োজনে রাজনীতিতে আসতে বাধ্য হন। সময়ের প্রয়োজনে রাজনীতির মাঠে হয়ে ওঠেন আপসহীন নেত্রী। নির্বাচনের মাঠে সবসময়ই ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, হারেননি জীবনের কোনো নির্বাচনেই। রাজনীতিতে অনীহা ছিল আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু দলের প্রয়োজনে রাজনীতিতে আসতে হয় তাকে। সময়ের প্রয়োজনে রাজনীতির মাঠে হয়ে ওঠেন আপসহীন নেত্রী। নির্বাচনের মাঠে সবসময় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, হারেননি জীবনের কোনো নির্বাচনে। ১৯৮২ সালের ৩রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। এরপর ১৯৮৪ সালের ১০ই মে নির্বাচিত হন দলের চেয়ারপারসন। দেশে তখন স্বৈরশাসন চলছে। স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে নামেন রাজপথে। খালেদা জিয়া আপসহীনভাবে দলের নেতৃত্ব যেমন দিয়েছেন, তেমনি নির্বাচনের মাঠেও তার সাফল্য শতভাগ। ১৯৯১ সালের আগে নির্বাচনে অংশ নেননি খালেদা জিয়া। ভোটের মাঠে তিনি ছিলেন সম্পূর্ণ নবীন, কিন্তু আত্মবিশ্বাস ছিল তার পাহাড় সমান। জীবনের প্রথম নির্বাচনে অংশ নেন দেশের ৫ এলাকার ৫ আসনে। সবাইকে তাক লাগিয়ে বিশাল জয় নিয়ে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে। দলের জয়ে নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ৩টি সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই ৫টি আসনে প্রার্থী হয়েছেন এবং সবগুলো আসনে তিনি জয় লাভ করেছেন। এরপর ২০০৮ সালে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩টিতেই জয়ী হন খালেদা জিয়া। নির্বাচনে খালেদা জিয়া কখনোই পরাজিত হননি। নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, শুধু জয়লাভই নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে খালেদা জিয়ার ভোটের ব্যবধানও ছিল অনেক বেশি। গত প্রায় ৩ দশকে দেশের নির্বাচনে খালেদা জিয়া পরিচিত হয়ে ওঠেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে। শাহিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। দর্শক, আমরা আবারও আমাদের বার্তা প্রধান মাহমুদুল হাসানের সাথে আলোচনায় ফিরতে চাই। মাহমুদ ভাই, খালেদা জিয়া তো দীর্ঘদিন সরাসরি রাজনীতিতে বলবো যে উনি ক্ষমতায় ছিলেন না। উনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন একটা সময়, তারপরে অসুস্থ ছিলেন, কিন্তু এই পুরো সময়টায় তাকে বিএনপি চেয়ারপারসন মেনে তার দল যেভাবে ঐক্যবদ্ধ থেকেছে তাকেই নেত্রী মেনেছে। যদিও তারেক রহমান আমরা জানি দেশের বাইরে থেকে অনেক দূরে দেশে থেকেও উনি পুরো দলকে সংগঠিত রেখেছিলেন, কিন্তু তারপরেও সবাই যেভাবে খালেদা জিয়ার অধীনেই বিএনপিকে ধরে বিএনপির রাজনীতিটাকে সংগঠিত রেখেছে এবং ধীরে ধীরে আমরা বলবো যে একটা সময় পরে তার মনে হচ্ছিল যেন প্রতিদিন বিএনপি আরও বেশি সংগঠিত হচ্ছে, আরও বেশি শক্তিশালী হচ্ছে। এই বিষয়টা আসলে কেমন করে সম্ভব হলো? খালেদা জিয়ার এখানে প্রভাবটা আপনি কিভাবে বলবেন? আসলে খালেদা শুধু বিএনপি কেন, আপনার যে আপনার মানে বাংলাদেশেই ওনার প্রভাব ছিল। বাংলাদেশের প্রতিটা আপনি দেখেন যে বিগত সরকার ওনার উপর এত অত্যাচার নির্যাতন কেন করলো? কারণ উনি প্রভাবশালী ছিলেন এই দেশে। এত বছর ১৭ বছর বা ১৫ বা ২ বছর সেনা সমর্থিত সরকার, তারপর ১৫ বছর শেখ হাসিনা নেতৃত্বের সরকার, অথচ খালেদা জিয়া ছিল তাদের প্রথম এবং একমাত্র টার্গেট। উনি প্রভাবশালী ছিলেন দেখেই টার্গেট ছিলেন, এবং উনি যে প্রভাবশালী ছিলেন, উনি দেখেন মানে উনি অসুস্থ, উনি কারাগারে বন্দী, এবং কবে বের হবেন, মানে ৫ বছরের জেল, ৭ বছর নেওয়া হলো, তারপরও উনি অসুস্থ। সেই জায়গায় একটা বিএনপির একটা কর্মী, কোনো নেতা ছুটে যান নাই, কিন্তু বিএনপি দল থেকে ত্যাগ করেননি। কারণ এই খালেদা জিয়া আসলে শুধু বাংলাদেশের বিএনপির ঐক্যের প্রতীক না, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন এক সময়। কারণ উনি, আপনি দেখেন এরশাদের সময় যে নির্যাতন অত্যাচার হয়েছে, উনি রাজনীতিতে না আসলেও পারতেন। উনি সেনাপ্রধানের ওয়াইফ সহধর্মিণী ছিলেন, রাষ্ট্রপতির সহধর্মিণী ছিলেন। উনি তো একটা সুন্দর জীবন লিড করতে পারতেন, তো সেটা না করে উনি রাজনীতির একটা 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 বন্ধুর জায়গায় চলে আসলেন, কষ্টের জায়গায় আসলেন, সংগঠন করলেন, বিএনপিকে ধরে রাখলেন, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসলেন, আবার আন্দোলনের মুখে। আপনি জানেন যে ১৯৯৪, ৯৫, ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আন্দোলন হয়েছিল। ওই সময় ওনাকে পদত্যাগে বাধ্য করার জন্য প্রায় আওয়ামী লীগ এবং জামাত এবং জাতীয় পার্টি, ৩ রাজনৈতিক দল মিলে
একটা আন্দোলন করেছিল, প্রায় ৭৩ দিন হরতাল করেছিল, চট্টগ্রাম পোর্ট বন্ধ রাখা হয়েছিল খালেদা জিয়ার পদত্যাগের দাবিতে। উনি পদত্যাগ করেননি কারণ উনি পদত্যাগ করলে রাষ্ট্রটা শূন্য হবে, সরকার একটা ভ্যাকুয়ামের মধ্যে পড়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে। উনি তত্ত্বাবধায়ক সরকার করার জন্য ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হস্তান্তর করলেন। একটা দেশপ্রেমিক রাজনীতিবিদ হলেই এটা সম্ভব। আপনি দেখেন যে আন্দোলন তো এবারও আমরা দেখলাম, গত ২৪ সালে আন্দোলন দেখলাম। আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী কিন্তু মানে কি হবে না হবে চিন্তা না করে উনি চলে গেলেন। রাষ্ট্রের কি হবে, সরকারের কি হবে, জনগণের কি হবে, উনার দলের কি হবে উনি চিন্তা করেননি। কিন্তু খালেদা জিয়াকে তখনই চিন্তা করেছিলেন যে আমি ক্ষমতা ছেড়ে দিলে রাষ্ট্রের কি হবে, সরকারের কি হবে, রাষ্ট্র তো ভারসাম্যহীন হয়ে যাবে, মানে আধিপত্যবাদীরা তো এখানে একটা আক্রমণের সুযোগ পাবে। সেই সুযোগটা উনি দেননি। উনি একটা সরকার গঠন করলেন, সাংবিধানিকভাবে সরকার আসলো, উনি ক্ষমতা হস্তান্তর করলেন। এবং উনি দেখেন পরবর্তী নির্বাচনে উনি সারা পৃথিবীতে সর্বোচ্চ একটা শক্তিশালী বিরোধী দল হলেন। ১১৬ জনের আসন নিয়ে বিরোধী দলের আসনে বসলেন, বিরোধী দলের নেতা হলেন। এবং এটা কিন্তু বিরল ঘটনা ছিল যে ১১৬ জনকে মানে যেখানে আমাদের ৩০০ আসন, তার মধ্যে ১১৬টা সিট নিয়ে উনি বিরোধী দলের আসনে বসলেন। কি জনপ্রিয় হলে উনি এটা সম্ভব ছিল ওনার পক্ষে। এবং আপনি উনি দেখেন উনি কাউকে কিন্তু ফেলে দিতে চান নাই রাজনীতিতে। উনার সাথে যারা ছিলেন উনি সবাইকে নিয়েই রাজনীতি করতে চেয়েছেন। কিন্তু অনেকে হয়তো উনার সাথে নানা কারণে চলে গেছেন। কিন্তু আপনি দেখেন উনার কাছ থেকে যারা চলে গেছেন তারা কিন্তু দেশের রাজনীতিতে বলেন, বাংলাদেশের রাজনীতি বলেন এবং নিজের দলের রাজনীতি নিয়েও ওনারা টিকে থাকতে পারেনি। ওনারা সব মানে এক এক করে নাই হয়ে গেছেন। মানে রাজনীতিতে তারা মানে বিচ্ছিন্ন হয়ে গেছেন, ইতিহাসের পাতা থেকে চলে গেছেন। যারা ইতিহাসের পাতায় স্থান করে যাওয়ার কথা ছিল তারা নাই। কিন্তু খালেদা জিয়া কিন্তু এককভাবে রয়েছেন। খালেদা জিয়া কারাবন্দী হলেন, মুক্তি পেলেন এবং হ্যাঁ উনি চলে গেছেন আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ শোকাহত। কিন্তু উনার যে চলে যাওয়া, এই চলে যাওয়াটা মানে একটা বীরের মতো চলে যাওয়া, একটা দেশপ্রেমিক মতো চলে যাওয়া। এই চলে যাওয়াকে আসলে ইতিহাস নানাভাবে মূল্যায়ন করবে উনার চলে যাওয়াটাকে। মানে এটাকে কখনোই কোনোভাবে ছোট করে দেখার বিষয় নয় যে খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন না দেখা আজকে দেখেন আজকে সকাল ৬টার সময় ওনার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যখন ঘোষণা দিলেন, আমরা রাস্তার অবস্থা দেখেছিলাম যে সারা ঢাকা শহরের মানুষ সব দৌড়াচ্ছে এভার কেয়ারের দিকে। আজ কিন্তু একটা ওয়ার্কিং ডে, কাজের দিন, এই সব কিছুই খোলা, অফিস আদালত মানুষ যাচ্ছে, মানুষ সবাই যাচ্ছে এভার কেয়ারে। কেন? একটু খালেদা জিয়া মারা গেছেন, এটা এর চেয়ে বড় খবর বাংলাদেশের জন্য আর কিছু নেই। আজকের মানে সবাই ওখানে যাচ্ছেন। একটা মানুষ জনপ্রিয়তার কোথায় গেলে এইটা হতে পারে। আপনি দেখেন উনি গত এই ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যে অনুষ্ঠান হয়েছে ওখানে ওনার ডাক্তাররা নিষেধ করেছিলেন ওনাকে যেতে। মাহমুদ ভাই, আমরা আবারও আপনার কাছে ফিরব। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আমরা তার কাছে থেকে সরাসরি সেখানকার সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। হাবিব, স্থায়ী কমিটির একটা সভা তো হওয়ার কথা গুলশান কার্যালয়ে, সেটার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তাহসে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আপসীর নেত্রী, আজকেই তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আপনারা জানেন তার এই বিষয়গুলো নিয়ে বেলা 12টায় রাষ্ট্রপ্রধান যিনি রয়েছেন, প্রধান উপদেষ্টা, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এছাড়াও সকাল 10:30টায় একটি বৈঠক হয়েছিল, ক্যাবিনেট বৈঠক। সেই বৈঠকে খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তগুলো যদিও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি যখন বের হয়েছেন তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু তিনি বলতে চাননি। তিনি বলেছেন যেহেতু যে বৈঠক, সেই বৈঠকে তারাই সিদ্ধান্ত নিবে, সেই বিষয়টি আসলে তারা বলেছেন। এছাড়া আমরা যদি জানি যে বেলা 12:30টায় বিএনপির যে কার্যালয় রয়েছে গুলশানে কার্যালয়ে স্থায়ী কমিটির একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের জন্য আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম এরই মধ্যে
অফিসে গুলশানের অফিসে এসেছেন। এর পরবর্তীতে তিনি যেই মির্জা ফখরুল থেকে শুরু করে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। এছাড়া দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সম্ভবত হাবিবের পুরো বক্তব্যটা শুনতে পারলাম না। আমরা পরবর্তীতে আবারও হাবিবের সাথে যোগাযোগের চেষ্টা করব। আমরা কথা বলছিলাম গ্রিন টিভির বার্তা প্রধান মাহমুদ হাসানের সাথে। তার কাছ থেকে আবারও জানবো খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে প্রভাব সম্পর্কে। ওনার রাজনীতির প্রভাব বলে আসলে শেষ করা যাবে না। উনি ওনার দেখেন আজকে যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থার যে বিষয়টা, উনি 91 সালেই যমুনা সেতুর জন্য জাপানি বিশেষজ্ঞদের নিয়ে কথা বলেছেন, নিয়ে আসছেন। উনি বিভিন্ন যে আমাদের যে আজকে ধরেন আমাদের যে কানেক্টিভিটি বিভিন্ন মানে ঢাকা রাজধানীর সাথে এই সব বিষয়ে তো উনি আগে ওই সময়ই 1991 সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরই বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছিলেন। এবং আমাদের ধরেন ওই আমাদের যে নারী ক্ষমতায়নের যে বিষয়টা, নারীদের শিক্ষার বিষয়টা, উনি প্রথমেই শিক্ষা মানে এই ক্লাস 8 পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। এই যে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছিলেন। এবং আরেকটা বিষয় ওনাকে যেটা একটা নানাভাবে ট্যাগ দেওয়া হয় যেন মুক্তিযুদ্ধের বিষয়ে, যে উনি মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে একটা মানে একটা জোট করেছিলেন কারণে। কিন্তু আপনি দেখেন উনি কিন্তু 91 সালে ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রস্তাব করেছিলেন। তারপর মুক্তিযুদ্ধদের যে পদক দেওয়া, 1971 সালে যেসব মুক্তিযোদ্ধারা খেতাব পেয়েছিলেন তাদেরকে উনি 93 সালে এসে পদক দিলেন। প্রতিটা বীরশ্রেষ্ঠ পরিবারকে, বীরুত্তম যারা পেয়েছিলেন তাদের বীর প্রতীক, বীর বিক্রম, তাদের সবাইকে পদক দিয়েছেন উনি। খালেদা জিয়া আসলে একজন মুক্তিযোদ্ধা। আপনি নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা, এবং ওনাকে নারী মুক্তিযোদ্ধা, প্রথম নারী মুক্তিযোদ্ধা। কারণ উনি কিন্তু বন্দী ছিলেন পাকিস্তানি এবং পলাতকভাবে ছিলেন। মানে উনি জীবন দুইটা, তখন ওনার ছোট দুটো বাচ্চা, তারেক রহমান এবং আরাফাত রহমান, তাদেরকে নিয়ে উনি ঢাকার খিলগাঁয়ে এক বাসায় ছিলেন। তারপর ওখান থেকেও যখন উনি সেফ মনে করেননি, উনি চলে গেছেন অন্য সিদ্ধেশ্বরীতে এক বাসায়। তো এইভাবে উনি ওনার এইভাবে জীবন কাটিয়েছেন। আসলে ওনার প্রতিটা জীবনের প্রতিটা মানে অবস্থাই সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। এই সংগ্রাম করতে করতে আপনি দেখেন যে ওনার শেষটাও উনি সংগ্রামের মধ্য দিয়েই উনি মৃত্যুর সাথেই সংগ্রাম করেছেন। এক পর্যায়ে ওখানেই উনি একবারই পরাজয় ঘটছে ওনার, যেটা আজকে ওনার জীবনে কোনো পরাজয় নাই। উনি দেখেন ওই যে বিগত সরকার যে মামলায় ওনাকে এতিমখানার টাকা মানে টাকা সংক্রান্ত যেই মামলায় ওনাকে মামলায় যেটা করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দেখা গেছে ওই টাকা ব্যাংকে ঠিকই আছে, ওনার বিরুদ্ধে শুধুমাত্র আপনি হয়তো আমরা মানে গণমাধ্যমের কর্মী হিসেবে আমরা যতটুকু জেনেছি যে তৎকালীন এখন যেটা জুলাই স্মৃতি জাদুঘর, সাবেক গণভবন যেটা আমরা বলি, ওখানে সাবেক প্রধানমন্ত্রী নাকি ওনার আত্মীয় পরিজনকে বলেছিলেন যে মামলায় কি সাক্ষী সাবুত থাকে তা আমরা জানি না, কিন্তু ওনাকে জেলে যেতে হবে। আসলে এটা ছিল ব্যক্তিগত আক্রোশ। ওনাকে জেলে নিতে হবে, ওনাকে মানে জেলে নিয়ে বন্দি করে ওনাকে একটা ট্যাগ দিতে হবে যে উনি এতিমখানার টাকাও মেরেছেন। কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এটা গ্রহণ করে নাই। খালেদা জিয়া এতিমখানার 2 কোটি 3 কোটি টাকা মানে ওনার আত্মসাৎ করবেন, ওই বিষয়টা উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, 3বার প্রধানমন্ত্রী ছিলেন, শপথ নিয়েছেন 3বার প্রধানমন্ত্রী হিসেবে, এবং 2 টার্ম উনি শেষ করেছেন পুরাপুরি মেয়াদ। একবার শুধু তত্ত্বাবধায়ক সরকারের জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তো উনি 2 কোটি টাকার জন্য আত্মসাৎ করতে হবে, এই বিষয়টা মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করেছেন। এবং বিগত সরকারের অনেক লোকেরাও এটা নিয়ে সমালোচনা করেছেন আমাদের কাছে ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু হয়তো নানা কারণে বলতে পারেননি, তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেননি। সুতরাং খালেদা জিয়ার প্রতিটা বিষয় মানে একটা ঘটনাবহুল জীবন। তাকে বাংলাদেশের গণতন্ত্র যদি আপনি আগায় নিতে চান, গণতন্ত্রের খালেদা জিয়াকে গবেষণা করতে হবে। খালেদা জিয়া 1 ঘন্টা একদিন আলোচনা শেষ করা যাবে না।
খালেদা জিয়া একটা গবেষণার মানে জিনিস হয়েছেন এখন গণতন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সবকিছুর সাথে খালেদা জিয়াকে আপনি কোথাও থেকে বাদ দিতে পারবেন না। মানে আমি যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম যে খালেদা জিয়া পুরোপুরি অরাজনৈতিক একটা পরিবারে জন্ম, জীবনের প্রথম অংশটা উনি পুরোপুরি অরাজনৈতিক জায়গা থেকেই উঠে এসেছেন, অরাজনৈতিক পরিবারে বড় হয়েছেন, বিয়ের পরেও অরাজনৈতিক অবস্থায় ছিলেন তিনি। সেখান থেকে একটা মানুষ যখন রাজনীতিতে আসলেন, তাও এত টালমাটাল একটা অবস্থায়, তার রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার স্বামীর মৃত্যুর পরে দলের হাল ধরা, সেখান থেকে দলকে আজকের এই জায়গায় নিয়ে আসা, এই মানসিক শক্তিটা আসলে কিভাবে ওনার মধ্যে, এটা কোথা থেকে ছিল, কেন ছিল? এটা আসলে ওনার আসলেই মানসিক শক্তিটা প্রচণ্ড ছিল। আমরা দেখছি ওনার সাথে যখন আমরা সফর সঙ্গী হয়েছি বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায়, বিশ্বাস করবেন আমরা মানে টায়ার্ড ছিলাম, হয়ে যেতাম আমরা তখন তরুণ বয়সে। কিন্তু উনি রাত্রে 1টার সময় একটা জনসভা করলেন, আবার ভোর 4টার সময় জনসভা করলেন। মানে ওই 1টা থেকে 4টা পর্যন্ত উনি পথে যাচ্ছেন এবং পথসভা করছেন এবং জনসভাগুলি পরে করছেন। যে এই যে একটা মানসিক শক্তি, এইটাই ছিল বিএনপির মূল শক্তি আসলে। ওই সময় আপনি দেখেন উনি যেই সময়ে উনি এই কাজগুলি করেছেন, 84 থেকে 91 সাল পর্যন্ত নির্বাচনী প্রচারণ, ওই সময় যারা ছাত্র নেতৃত্ব দিয়েছেন এবং তরুণ নেতৃত্ব ছিল, আজকে সবাই বিএনপির মানে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারা এখন। সুতরাং ওনার হাত দিয়েই গড়ে উঠে হচ্ছে বিএনপি এবং তারাই এখন বিএনপি চালাচ্ছে এবং তারাই এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের মানে সাথে কাজ করছেন। এবং খালেদা জিয়া, আপনি দেখেন যে খালেদা জিয়ার মানে রাজনীতি যেই মানে একটা কোনো ভুল সিদ্ধান্ত হয়নি কখনো। একটা ভুল সিদ্ধান্ত আপনি বলতে পারবেন না যে কখনো। উনি ধরেন 2008 সালে নির্বাচন নিয়ে অনেকে বলে থাকেন যে উনি 8 সালে নির্বাচন না গেলে পারতেন, কিন্তু 8 সালে নির্বাচন না গেলে সেনা শাসন দীর্ঘায়িত হতো, গণতন্ত্র কিন্তু নষ্ট হতো, এখানে গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে যেত। আবার অনেকে বলেন উনি কেন 14 সালে নির্বাচনে গেলেন না, সেটা নিয়ে একটা বিতর্ক, সেইখানে একটা বিতর্ক আছে। আপনি দেখেন যে 18 সালে নির্বাচনে কি ছিল, 24 সালের নির্বাচনে কি ছিল, এটাই তো হতো আসলে 24 সালের নির্বাচনে। আর 14 সালের নির্বাচনে গেলে উনি জানতেন যে এই সরকারের অধীনে নির্বাচনে গেলে এই অবস্থাই হবে। সুতরাং উনি 14 সালের নির্বাচনে যাননি এবং ওনার সিদ্ধান্ত যে সঠিক ছিল এটা কিন্তু 24 সালে এসে প্রমাণিত হয়েছে, 10 বছর পরে এসে প্রমাণিত হয়েছে। যে 2018 নির্বাচনও তো আমরা তেমনই দেখেছি। হ্যাঁ, উনি 2018 সালের নির্বাচনে বিএনপি ছিল, মাঠে ছিল, কিন্তু নির্বাচনটা তো হয়নি, রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আবার পরের ডামি ভোট হয়েছে। আর প্রথমবার হয়েছে 151 জন না 53 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত। এই যে উনি মানে ওনার সিদ্ধান্তগুলি যে যখন ছিল, প্রতিটা সিদ্ধান্ত কারেক্ট ছিল, কখনো উনি ভুল সিদ্ধান্ত নেননি। রাজনীতিতে একটা ভুল সিদ্ধান্ততে কিন্তু আপনাকে পিছায় নিবে, মানে আপনার মানে 100 বছর আপনার দলকে নিয়ে যাবে একদম আস্থা করে, কিন্তু সেটা উনি সুযোগটা দেননি, উনি কখনোই ভুল করেননি। আপনি দেখুন, যাকে নিয়ে যখন জোট করতে হবে, কাকে নিয়ে রাজনীতি করতে হবে, কাকে নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে, উনি ঠিক সময় সিদ্ধান্ত দিতে পারছেন। ওই সিদ্ধান্তগুলি তার ভুল হয়নি কখনোই। এই জন্য খালেদা জিয়া এই দেশের মানে মাটি ও মানুষের রাজনীতির, ওনার 91 সালের ওনার একটা স্লোগান ছিল মাটি ও মানুষের রাজনীতি। উনি প্রথম বাংলাদেশে বলেছিলেন যে বিএনপির হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামের জিঞ্জির। আপনি এটা মনে আছে, এটা থাকবে যে এটা একটা ইতিহাস হয়ে আছে যে উনি 91 সালের সর্বশেষ নির্বাচনী জনসভায় মানিক মিয়া এভিনিউতে বলেছিলেন। এবং আজকে কিন্তু দেখেন গত 15 বছর কিন্তু আমরা গোলামের জিঞ্জির নিয়ে আমরা এই দেশটা চলেছে, একটা দেশের প্রেসক্রিপশনে আমরা দেশ চালাইতে হয়েছে। সরকার চলছে কিন্তু কিভাবে চলছে, একটা দেশ বলে দিয়েছে আমরা এইভাবে করতে হবে, কে নির্বাচনে আসবে কে নির্বাচনে আসবে না তারা ঠিক করে দিয়েছে, কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার ছিল না। কিন্তু খালেদা জিয়ার জায়গায় বেলা সেটা হয়নি। খালেদা জিয়া দেখেন আন্তর্জাতিক মানে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ওনার ঠিকই রেখেছেন, সুসম্পর্ক রেখেই উনি ওনার দাবি আদায় করেছেন। উনি গঙ্গার পানি নিয়ে জাতিসংঘে কথা বলেছেন, হিস্সা নিয়ে কথা বলেছেন, উনি সার্ক গঠন করেছেন, উনি আমাদের শান্তি বাহিনীকে সারা পৃথিবীতে পাঠিয়েছেন, কিভাবে শান্তিরক্ষী বাহিনীকে আরও বৃদ্ধি করা যায় সারা দেশে, পৃথিবীতে, বিশ্বের বিভিন্ন দেশে, সেটা উনি কাজ করেছেন। মানে ওনার আসলে আপনি যেটা বলতেছিলাম তখন, যে উনি দেখেন এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর প্রতি ওনার সবসময় শ্রদ্ধা ছিল।
উনি 2008 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম একটা অনুষ্ঠান ছিল সেনাকুঞ্জে, সশস্ত্র বাহিনী দিবস, সেখানে উনি কারাগার থেকে মুক্তি হয়ে ওখানে গেছেন। আবার দেখেন এবারও সেই একই অবস্থা হলো, গতবার গিয়েছেন 24 সালে, কিন্তু এইবার কিন্তু শরীরটা ওনার অসুস্থ ছিল, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং ওনার ব্যক্তিগত চিকিৎসকরা নিষেধ করেছিলেন, কিন্তু উনি বলছেন না, ক্যান্টনমেন্টের প্রোগ্রাম আমি যাব, ওরা আমার সন্তান। হ্যাঁ, উনি সরকার প্রধান থাকা অবস্থাতে উনি গণভবনে থাকার চেয়ে ক্যান্টনমেন্টে ওনার নিজস্ব যে বাসায় সেখানে হ্যাঁ, থাকাটা হ্যাঁ। পছন্দ করতেন উনি সব সময়। আমি ছোট ছিলাম যদিও, তারপরেও আমি নিজে থেকে দেখেছি। আমি আমার মায়ের সুবাদে স্কুলের কোয়ার্টারে থাকতাম। আমরা দেখেছি প্রধানমন্ত্রী থাকাকালীনও উনি ক্যান্টনমেন্টের বাসায় থাকতেন এবং রাতে 11টা-12টার সময় হয়তো প্রধানমন্ত্রীর অফিস হয়তো 5টায় শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি 11টা-12টা পর্যন্ত অফিস করতেন, তারপরে বাসায় ফিরতেন। এটা আমরা খুব নিয়মিত ঘটনা দেখেছি। তো এই সময়গুলো মানে এতটা সময় দিতে উনি বাংলাদেশের রাজনীতি নিয়ে নিশ্চয়ই অনেক কিছু ভাবতেন, পরিকল্পনাগুলো। আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। এটা হলো 2001 সালে ক্ষমতা আসার পর উনি খাদ্যমন্ত্রী ছিলেন, কামাল ইবনে ইউসুফ খাদ্যমন্ত্রী ছিলেন। তো খাদ্য সংকট হলো খুব বাংলাদেশে, হঠাৎ করে চালের দাম বেড়ে গেল। তা আমি আমার প্রফেশনের কারণে আমি এটা সংবাদ করলাম, প্রকাশ হলো সংবাদপত্রে যে কারা করছে এই কাজটা, সিন্ডিকেটটা কিভাবে। তা আমি রিপোর্ট করার পর ওই পরদিন সকালে পত্রিকা ছাপা হলো রিপোর্টটা। পরদিন সকালে ওই মন্ত্রী পাবলিক রিলেশন অফিসার আমাকে ফোন দিলেন যে ভাই আপনি কোথায়? আমি বললাম তো কেন বাসায়? আপনি তাড়াতাড়ি মন্ত্রী অফিসে আসেন, মন্ত্রী সাহেব আমার সাথে কথা বলবে। তা আমি গেলাম, গিয়ে পরে মন্ত্রী সাহেব ক্লোজ ডোর বললেন আমাকে যে আপনি বলেন তো ভাই এই সিন্ডিকেটের খবরটা আপনি আমাকে বললেন না কেন? আমার তো চাকরি চলে যাচ্ছে। আমি যে কেন চাকরি চলে যাবে? ম্যাডাম সকালে ফোন দিয়েছে আমাকে যে এই সংবাদ দেখে যে আপনি চালের সিন্ডিকেট হচ্ছে, আপনি খাদ্যমন্ত্রী, আপনি কেন ধরতে পারছেন না? এটা একটু বলেন বিষয়টা, যে আমার তো আজকের ভিতরে ম্যাডামকে জানাতে হবে, এটা নোট দিতে হবে, নাহলে ম্যাডাম তো আমাকে সকালবেলাই ফোন দিয়েছে। এবং দেখেন উনি ছোট্ট একটা সংবাদপত্রের নিউজ, এটা খুব বড় কিছু না, এটা সংবাদপত্রের নিউজ, একটা মন্ত্রীর মানে চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এবং উনি কিন্তু আরও অতীতেও যেমন সার কেলেঙ্কারির জন্য একজন মন্ত্রীকে ড্রপ করে দিয়েছেন, তারপর একজন সংস্থাপন প্রতিমন্ত্রী ছিলেন নুরুল হুদা, উনাকে ড্রপ করেছেন। উনি কিন্তু এগুলি তাৎক্ষণিকভাবে করতেন। একটা বিষয় নিয়ে কূটনৈতিক বিষয় নিয়ে, চীনের সাথে একটা ঘটনা নিয়ে যখন এই দেশে একটা পতাকা ওঠানো হলো, সেখানে একজন মন্ত্রীকে ড্রপ করে দিয়েছেন। উনি কিন্তু এইগুলি খুব সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করতেন এবং উনি সারাক্ষণইভাবে কাজ করতেন। আরেকটা বিষয়, আমরা তো ধরেন বেশ কয়েকবারই অসংখ্যবারই ওনার মানে মন্ত্রণালয়, ওনার প্রধানমন্ত্রী সচিবালয়ে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। ইভেন উনি একসময় সান্ধ্যকালীন অফিস করতেন। তো ওইসবে উনি দেখতাম যে মাঝে মাঝে বিভিন্ন সেক্টরের রাজনীতিবিদ হোক কিংবা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব মানে সরকারের বাইরের মানুষদের সাথে উনি কথা বলতেন। উনি ডক্টর এমাজউদ্দিন সাহেবকে নিয়ে হয়তো দুপুরে লাঞ্চ করলেন, উনি ওনার সাথে কথা বললেন। এরকম একজন আলেমকে ডাইকে নিয়ে আসলেন, কথা বললেন। তার এরকম আমরা দেখেছি, অনেককে দেখেছি। তারপর অনেক রাজনীতিবিদ যারা ওনার রাজনীতি করেন না, ওনার দলের বিরোধিতা করেন, ওনাদের সাথে উনি কথা বলে মানে ওনার সাথে জানতে চেষ্টা করেছেন যে কিভাবে কি করবেন। এরকম দেখেন মানে এটা মানে ওনার আসলে এইসব বলে শেষ করা যাবে না। মানে খালেদা জিয়া একটা উপাখ্যান। খালেদা জিয়াকে ছোটোভাবে বলে মানে ছোট্ট করে আজকের জন্য বলার কিছু না। খালেদা জিয়াকে নিয়ে গবেষণা করতে হবে। খালেদা জিয়া, আমি আশা করব যে আমাদের এই আজকে অনুষ্ঠান থেকে করব, যারা গবেষণা করেন, রাজনৈতিক গবেষণা করেন, রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন, তারা খালেদা জিয়ার গবেষণা করা উচিত বাংলাদেশের ভবিষ্যতের জন্য। আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা যখন তৈরি হলো এই এভারকেয়ারে থাকা অবস্থায় গত কিছুদিন আগে, তারেক রহমান দেশে ফেরার আগে, আমরা প্রথমে দেখলাম কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে চাইলো, আগ্রহ প্রকাশ করলো। কাতার এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে না, অন্য মানে বেশ কয়েকটি দেশ কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে আগ্রহী হয়ে উঠলো নিজে থেকে। তার মানে খালেদা জিয়ার রাজনৈতিক প্রভাব কি বিশ্বের বিভিন্ন দেশে আছে যে তারা নিজে থেকেই আগ্রহ প্রকাশ করলো খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে? এটা তো আমি আগেও বললাম যে উনি তো শুধু মানে উনার চলে যাওয়াটা শুধু বাংলাদেশের অপূরণীয় ক্ষতি না, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষতি হয়েছে, সারা বিশ্বের একজন গণতন্ত্রকামী মানুষদেরও ক্ষতি হয়েছে। আপনি দেখেন যে উনি কত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। 2000 আমি ঠিক সালটা মনে করতে পারছি না, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশে আসলেন।
আপনার মনে আছে কিনা? হ্যাঁ, 1997 বা 98 98 98 এর শুরুতে 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 আসলেন। উনি তখন বিরোধী দলের নেত্রী। তারপর উনি অনেক সরকার, আমি তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিঠে কাজ করি। তখন আমি খবরাখবর জানতেছি যে কি প্রোগ্রামটা কি হচ্ছে। তো নানাভাবেই খালেদা জিয়ার সাথে যেন বিল ক্লিন্টন দেখা করতে না পারে একটা কাজ করতেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বারবারই বলছিল না উনি খালেদা জিয়ার সাথে অন্তত কথা বলবেন। শেষ পর্যন্ত 20 মিনিট সময় দেওয়া হলো খালেদা জিয়ার সাথে কথা বলার জন্য। এবং আশ্চর্য ছিল যে উনি ওই 20 মিনিটের মানে কলনটা হয়েছে 45 মিনিট। বিল ক্লিন্টন তখন শক্তিশালী দেশের একটা পরাশক্তি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। উনি ওনার সকল প্রোটোকল ভেঙে, ওনার 20 মিনিট মানে 20 মিনিটই হওয়ার কথা ছিল, সেটা 45 মিনিট হয়েছে। তো খালেদা জিয়া আসলে সারা বিশ্বের রাজনীতি কতটুকু প্রভাবশালী, এটা ছোট্ট একটা প্রমাণ। আপনি দেখেন এই যে অসুস্থ হওয়ার পর সারা পৃথিবী থেকে চিকিৎসা, আপনি উনি যাবেন সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাজ্য ওনার ভিসা করে দিয়েছেন। মানে এই বিষয়গুলি কিন্তু আসলে রাজনীতিতে, মানে বাংলাদেশের রাজনীতির জন্য একটা, আমি বারবারই বলছি যে ওনাকে নিয়ে আসলে গবেষণা করতে হবে। খালেদা জিয়াকে নিয়ে যত গবেষণা হবে, বাংলাদেশের রাজনীতি তত, গণতন্ত্র তত মজবুত হবে, তত শক্তিশালী হবে, এবং পরবর্তী প্রজন্ম মানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে, যে খালেদা জিয়া গণতন্ত্রকে কিভাবে ভালোবাসতেন, গণতন্ত্রের জন্য উনি কি কি করেছেন, দেশের মানুষকে কিভাবে ভালোবাসতেন, তার ভালোবাসাটার মাত্রাটা কি ছিল। এগুলি আসলে বলে শেষ করা যাবে না। ধরেন আমরা নির্বাচনী প্রচারণায় উনি আছেন, তখন তো আর এত মোবাইলের যুগ ছিল না, এত কিছু ছিল না। উনি হঠাৎ করে মানে ওনার গাড়ির সামনে নেমে গেছেন। তো ওনার যে তখন তো আর অত সিকিউরিটি ছিলেন না, থাকতো না পাশে, নেমে গিয়ে হয়তো কোনো একজন লোকের সাথে কথা বলছেন, গাড়ি থেকে ডাকছেন, এক জায়গায় পুরি খাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমুদ হাসান। তো এই ছিল আমাদের গ্রিন টিভির এখনকার আয়োজন। আর খালেদা জিয়ার বিষয়ে, মৃত্যুর বিষয়ে পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।